যে যারা জানমালের নিরাপত্তাই দিতে পারেনি, তারা নৈতিকভাবে কিভাবে সরকারে থাকার অবস্থানে রাখে। ফলে তাদের কিন্তু নৈতিক আর কোনো অবস্থান নাই এই সরকারে থাকার। মানে যে জিনিসটা খুব সহজেই সমাধান হতে পারতো, ছাত্রদের যে দাবিটা ছিল কোটা সংস্কার, সেই দাবিটা খুবই যৌক্তিক ছিল এবং সারা দেশের মানুষ সেই দাবিটার যৌক্তিকতা মনে করেছিল যে এই দাবিটা যৌক্তিক, ছাত্রদের আন্দোলনটা যৌক্তিক। এবং সরকারের দিক থেকেও কিন্তু একভাবে আদালতে তাদের যে আবার আপিল করা সেগুলো মিলায়ে কিন্তু মনে হচ্ছিল যে সরকারের দিক থেকেও এই আন্দোলনে খুব বেশি বিরোধিতা নাই, তারাও কিন্তু কোটা সংস্কারের কথা বলেছে। কিন্তু দেখা গেল যে এই যে আন্দোলনটা, যেটা সহজেই সমাধান হতে পারতো, যেটা এক দুই দিনেই সমাধান হতে পারতো, সেটা আজকে মাসব্যাপী আহ, জায়গাতেও সেটা সমাধান হলো না। এবং এখানে একটা বিরাট রক্তক্ষয় ঘটে গেল এবং প্রচুর মানে আহত, নিহত, পঙ্গু, আহ অন্ধ, এই অবস্থায় কিন্তু আমরা আমাদের ছাত্র জনতাকে আজকে দেখতে পাচ্ছি। এই অবস্থায় আসার পিছনে অবশ্যই 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 সরকারের সেই দায়টা নিতে হবে। শুরু থেকে যেটা আলোচনা করলে সহজেই সমাধান হতে পারতো, সেটা তারা কিন্তু মানে ক্ষমতার দম্ভ কোথায় নিয়ে যায়, সেই ক্ষমতার দম্ভের মানে খুবই বীভৎস প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখলাম। এবং সেটা নিষ্ঠুর প্রতিক্রিয়া, সেটা কিন্তু আমরা দেখলাম এবং তারই ফলাফল আজকে এরকম করে মানুষ, ছাত্র জনতাকে হত্যার শিকার হতে হলো। তারা দেখছি যে তারা কিন্তু মানে যে বিষয়টা আমরা দেখলাম যে শুরুতেই আলোচনা না করা, তারপরে কটূক্তি করা, তারপরে এগুলো নিয়ে আপনার এই যে পুলিশের গুলি, বিশেষ করে আবু সাইদের যে রংপুরে যে গুলিটা হলো, এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট, এই আন্দোলনের একটা বড় ধরনের টার্নিং পয়েন্ট। কারণ কোনো এইরকম হতে পারে না যে একজন ছাত্র, তিনি নিরস্ত্র, তিনি আক্রমণও করতে চাচ্ছেন না, তিনি বেরোসাস না, তাকে কাছ থেকে একদম হত্যার জন্য গুলি করা হচ্ছে। ফলে এবং এইটা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে কিন্তু প্রথমে কিন্তু মনে হবে যে এটা খালি আবু সাইদের ক্ষেত্রেই ঘটেছে, তাহলে ঘটছে যে সরাসরি তাকে গুলি করা হলো। কিন্তু আমরা পরবর্তীতে এতজনকে যে হত্যার বিষয়টা দেয়া হলো, তাতে বোঝা যায় এতজনের যে হত্যাকাণ্ড ঘটানো হলো। বা এবং আমরা দেখলাম যে কিভাবে সেই নারায়ণগঞ্জের ছোট্ট একটা মেয়ে, সে ছাদে খেলতে যে মারা গেল, সে বারান্দায় আহাত, সে কিভাবে চোখে গুলি লাগলো, পিছনে চলে গেল। মানে সব জায়গা থেকে কিন্তু এটা এই বিষয়টা আসে। তাহলে এর নির্দেশদাতা মানে একজন একজন পুলিশ স্বতঃস্ফূর্ত ভাবে এটা কিন্তু গুলি করে দিয়েছে তা না, তার মানে এর কিন্তু নির্দেশদাতা আছে। এবং তার নির্দেশদাতা হচ্ছে যে জনগণের উপর এভাবে গুলি করা, এভাবে প্রাণঘাতী গুলি চালানোর নির্দেশনা কিন্তু এটা অনেকটা স্পষ্ট হয়ে যায় ঘটনার পরম্পরায়। এবং সরকার বারবারই এখানে বলছেন যে তৃতীয় পক্ষের বিষয়টা, সেখানেও কিন্তু একটা বিষয় দেখা যায় যে নিহতদের মধ্যে এটাও যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে নিহত 150 জনের যে পরিচয় উল্লেখ করা হয়েছে, সেই পরিচয়গুলো যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে 75% তারা হচ্ছে আহ কম বয়সী। 75%ই কিন্তু কম বয়সী। এবং তার মধ্যে শিশু হচ্ছে 19 জন। এবং এর এর বাইরে যারা আছেন কোন তারা শিশু? হচ্ছে সাধারণ। জি। মানে শিশু বলতে যে আমরা কোলের শিশুর কথা দেখেছি, একজন আজকেও দেখেছি একজন কোলের শিশুর গায়ে, সেও মারা গেছে। ছাদে খেলতে গিয়ে মারা গেছে। এই ধরনের শিশুর সংখ্যা কি 19 হ্যাঁ, জন? হ্যাঁ, হুম। হুম। হ্যাঁ, আমরা আমরা তাই দেখলাম যে আমি আমি এটা পেপার থেকে বলছি, এই তথ্যটা প্রথম আলো থেকে বলছি আচ্ছা, যে আচ্ছা। 150 জন। গতকাল প্রথম আলোতে এসেছে 210 জনের কথা, নিহতের কথা, কিন্তু তারা 150 জনকে তাদের পরিচয় সুনির্দিষ্ট করতে পেরেছে, যে হুম। তাদের বয়স এবং পরিচয়গুলো সুনির্দিষ্ট করতে পেরেছে। ফলে সেইখান থেকে আমি বলছি, সেখানে হুম। দেখা গেছে যে শিশু কিন্তু 19 জন। এবং সেখানে দেখা যাচ্ছে যে এই যে 75% যে কম বয়সী, এর বাইরে হুম। যারা আছে তারা কারা? তারা দেখা যাচ্ছে যে তারা নিম্ন যে আয়ের মানুষ, স্বল্প আয়ের মানুষ। এবং এখানে দেখা গেছে যে কেউ সিএনজি চালক, কেউ রিক্সা চালক, কেউ হকার, এই ধরনের মানুষ কিন্তু দেখা গেছে তাদের পরিচয় নিয়ে।
তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু এটা স্পষ্ট, যেখানে সরকারের যে বক্তব্য, যে তৃতীয় পক্ষের বিষয়টা তারা বলছে, এখানে কিন্তু স্পষ্ট হয়ে যায় যে এখানে কোনো তৃতীয় পক্ষ কিন্তু পাওয়া যাচ্ছে না এখানে। মানে যেইভাবে পাওয়া যাচ্ছে সেগুলো সেই সেই জায়গা থেকে সেই বিশ্লেষণ করলে দেখা যায় যে ছাত্র আন্দোলন, ছাত্রদের যে আন্দোলন সেটা এটা ঠিক যে সেটা কোটা সংস্কারের এক দফা দাবিতে তারা আন্দোলন শুরু করেছিল। তারপরে তারপরে দেখা গেল যে যখন এটা আলোচনার মধ্যে সমাধান হতে পারতো, সেটা না করে তাদেরকে উস্কানি দেওয়া হলো, তুচ্ছ তাচ্ছিল্য করা হলো তাদেরকে। এবং যেখানে সরকারের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব যখন বললেন কিন্তু যে কিন্তু ছাত্রলীগ জি, সে এটাকে সম্পর্কে আমরা একটু উনি আমরা মোটামুটি কম যথেষ্ট। বেশি সবাই জানি। হ্যাঁ, শঙ্কর হ্যাঁ, বলছি যদি আলোচনা সেই ছোট জায়গা থেকে করার আমি স্বার্থে বলছি। আপনাকে বলি, সবকিছুর পরেও আমরা দেখেছি হ্যাঁ, অনেক হতাহত এবং নিহতের সংখ্যা তো আপনি জানেন যে বাংলাদেশের ইতিহাসে কখনো যতটুকু শুনেছি 100 বছর এমন ঘটনা ঘটেনি, এত মানুষ এত মানে সংক্ষিপ্ত সময়ে এত মানুষ মারা যায়নি কোনো কালেও, অন্তত পক্ষে 100 বছরের কথা বলা হচ্ছে আজকে। আমরা দেখেছি। এখন আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, সরকার প্রধান বলছে তার কি অপরাধ। এর প্রেক্ষিতে আপনি অপরাধের বিষয়টাকে কিভাবে দেখছেন? আর পাশাপাশি আন্দোলনের যে মাত্রা এখন নতুন করে এক দফার দিকে যাচ্ছে সরকার, সেটারও জাস্টিফিকেশনের ব্যাপারে আপনার আপনার শেষ মন্তব্য কেন? আ- আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে এই যে তাদের যে তারা কেন আসলে দোষী, কেন ছাত্ররা আর কোনোভাবেই তাদেরকে আস্থা পাচ্ছে না, কারণ তারা কোনো আস্থার জায়গা নেওয়ার মতো কোনো পরিস্থিতিই নাই। এই সরকার কোন রকম মানে তাদের দাবি এটা আক্ষরিক অর্থে যদি দাবি মেনে, সেই এক দফা দাবি মেনে নেয়, কিন্তু এক দফার জায়গা তো আর থাকলো না, কেন থাকলো না? সেখানেই তো এই ছাত্রলীগকে দিয়ে হামলা একটা বড় বিষয়, সেটা একটা থাকলো না। তারপরে পুলিশকে দিয়ে গুলি, সেটা এইভাবে রক্তক্ষয়। এবং দেখেন যে আবু সাইদের কথা বলা হচ্ছে এখন, ছাত্ররা বলছে যে তাহলে তাদের জরুরি 4 দফা দিয়েছিল এবং পরে তারা 9 দফা দিয়েছে। তারা যে 9 দফা দিয়েছে সেগুলোর ভিতর কিন্তু তাদের কথাগুলো উঠে এসেছে, যে সেখানে তারা বলেছে যে এই হত্যাকাণ্ডের বিচার। এখন বিচারটা তারা কিভাবে আস্থা পাবে সরকারের উপর, যখন আবু সাইদ হত্যা হলো, ভিডিও সবাই দেখলো, সেখানে পুলিশ প্রতিবেদন কি, সেখানে এজাহারে কি লেখা হচ্ছে, সেখানে এজাহারে লেখা হচ্ছে যে এটা কোনো ভুল, এটা হচ্ছে আন্দোলনকারীদের মধ্যে যে ঢিলাঢিলি, সেটাতে সে মারা গেছে। তারপরে পুলিশের গুলি সেটা কিন্তু লেখা হলো না। তার মানে হচ্ছে আপনি কিভাবে আস্থা রাখবেন যে এদের বিচার হবে, যেখানে যেটা একদম ভিডিওতে স্পষ্ট, যেটা সারা দেশের মানুষ দেখলো যে পুলিশ গুলি করেছে, কয়টা গুলি করেছে, বুক দিয়ে বুক বরাবর গুলি করেছে, এটা দেখা গেল, সেটাকেই এজাহারে উল্টে দেওয়া হলো। সেখানে যেগুলো ভিডিও নাই, এত মানুষ হত্যা হলো, যেগুলো সরাসরি ভিডিও নাই, তাহলে এগুলো কি বলবে এরা? তখন আমরা কিভাবে আস্থা রাখতে, আমার প্রথম দফা দাবিতেই তো আস্থাহীনতা তৈরি হয়ে যাচ্ছে। তারপরে দেখেন যেখানে বলা হচ্ছে এখন যে যেই ছাত্রলীগ এভাবে, মানে কেন এই কথাটা আসছে যে হলে হলে তাদের দাবির ভিতর আছে যে হলে হলে প্রশাসনিক ভাবে সিট বরাদ্দ করতে হবে। এখানে আমরা দেখেছি না যে যেই গণরুম গুলোতে ছাত্ররা থাকে, এগুলো প্রশাসনিক, আমরা জানি যে এখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সিট পেতে হলে ছাত্রলীগকে ধরতে হয়। এবং সেখানে তারা যে গণরুমে, সেই গণরুমে থাকতে হলে তাদের সাথে মিছিলে যেতে হবে, তাদের কথা মতো কাজ করতে হবে। সেই গণরুমের পরিস্থিতিটা কি, সেখানে কি কোনো পড়ার পরিবেশ আছে, সেখানে কি আছে অবস্থা? এবং তারা যেখানে থাকে, যে নেতাদের রুম গুলো আমরা দেখতে পেলাম, সেগুলো কি আলিশান, সেগুলো কি পরিস্থিতিতে আছে? তাহলে এই যে বৈষম্য প্রতি পদে পদে আমরা দেখছি যে সেখানে কোনো গণতান্ত্রিক পরিবেশ নাই। একটা যদি ছাত্রলীগের কোনো স্লোগান অপছন্দই হয়, তোমরা সমাবেশ করো, তোমরা পাল্টা স্লোগান দাও, তোমরা হামলা করার কিভাবে রাইট রাখো? তোমরা তোমাদের জি, স্লোগান যদি যৌক্তিক হয়, তোমাদের কথা যদি যৌক্তিক হয়, মানুষ তোমাদের কাছে যাবে, তোমার সেটা শুনবে। কিন্তু তারা তো পাল্টা হামলা করতে পারে, তার মানে কি পরিমাণ নির্যাতন, মানে তুমি তোমার কোনো কথাই বলতে পারবে না। সেই জায়গায় এই নির্যাতন বন্ধ না করলে ছাত্ররা কিভাবে নিরাপত্তা ফিল করবে যে তারা হলে যে এর পরবর্তীতে এই আন্দোলনের পরে তারা আরো বেশি আক্রমণের শিকার হবে না, আরো বেশি অত্যাচার নির্যাতনের শিকার হবে না? সেই দাবিগুলোই কিন্তু তাদের পরতে পরতে উঠে এসেছে। তাহলে এই দাবিগুলো যদি আদায় না হয়, তাহলে কিভাবে আসলে আমরা বলতে পারি যে এই আন্দোলনের সব দাবি তারা মেনে নিয়েছে?
তাহলে আমরা কিন্তু বলছি যে আপনি মনে ওই এক করছেন যে সে ভোটার বিষয়টা আস্থাটা ছাড়া দেখা যাচ্ছে আর না কোনো এখন, যে দাবি তাদের কিন্তু আর এখন তাদের একটাই দাবি, পরবর্তীকালে যে মানুষগুলি মারা গেছে, যে শিক্ষার্থীরা মারা গেছে, সেসব হত্যার দায়ে সরকার সঠিক বিচার করবে, সঠিক অপরাধীদেরকে বিচারের সম্মুখীন করে সঠিক বিচার করবে, এই আস্থাটুকু আর রাখতে পারছে না বলেই আন্দোলন তারা চলমান রাখছে, এই জাস্টিফিকেশনটা আপনি দিতে যাচ্ছেন। সুতরাং এখানে তাদের ফিরে যাওয়ার সুযোগ নেই। অন্যান্য যে মাত্রা যুক্ত হচ্ছে এটা স্বাভাবিক গতিতেই যুক্ত হওয়ার কথা, বা চলছে বা হচ্ছে, এটাই আপনি বলতে যাচ্ছেন। সম্ভব অবশ্য আমি যতটুকু বুঝতে পারলাম, আমি কি সঠিক বললাম নাকি ব্যাঠিক বললাম, ব্যাপারটা কি এরকমই? হ্যাঁ, এবং এবং একটা বিষয় একটু বলতে চাচ্ছিলাম যে জি। আপনি বলছিলেন যে এক দফায় চলে যাওয়ার বিষয়টা, এটা হুম। এটাও ঠিক আছে কেন? কারণ আপনার এক দফায় কেন যাবে না? আপনার বাংলাদেশের সংবিধানে আছে যে বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা দিবে হচ্ছে সরকার, তার দায়িত্ব। তাহলে যেখানে 3 দিনে এত মানুষের হত্যা হলো, এত মানুষ খুন হয়ে গেল সেইখানে, এবং বেশি মানে যেটা আমরা বুঝতে পারছি যে এই ধরনের অস্ত্র কাদের কাছে আছে, তার মানে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে যেখানে এই হত্যাকাণ্ড ঘটলো, সেইখানে কিভাবে আসলে আর মানে সেই সরকার নৈতিকভাবে কিন্তু, যে যারা জানমালের নিরাপত্তাই দিতে পারেনি, তারা নৈতিকভাবে কিভাবে সরকারে থাকার অবস্থানে রাখে? ফলে তাদের কিন্তু নৈতিক আর কোনো অবস্থান নাই এই সরকারে থাকার। একদম স্পষ্ট। এবং দর্শক, সেখানে প্রিয় দর্শক, প্রিয় দর্শক, আপনারা কি একমত কিনা শম্পা বসুর সাথে যে নৈতিকতার জায়গা থেকে এই সরকার ক্ষমতায় থাকার সুযোগ নেই বলেই এক দফাতে যাওয়ার যে এখন আমরা মোড় নতুন করে যাচ্ছি, সেটির জাস্টিফিকেশন দিলেন ঠিক এভাবে?